মানুষের কাছে সবচেয়ে বড় আতঙ্কের বিষয় সম্ভবত অসুস্থ হয়ে পড়া। কারণ একবার রোগের থাবায় পড়লে সুস্থ হয়ে ওঠাটা যেমন এক কঠিন যুদ্ধ, তার চেয়েও বহুগুণ কঠিন ও বিধ্বংসী যুদ্ধ হলো চিকিৎসার বিপুল খরচ বহন করা। এই খরচের যোগান দিতে গিয়ে সিংহভাগ পরিবার তাদের সর্বস্ব হারায়। যাদের সামান্য সঞ্চয় বা সম্পদ থাকে তা বিক্রি করে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে তারা সুস্থ হন ঠিকই, কিন্তু অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পথের ফকিরে পরিণত হন। আর যাদের কিছুই নেই তাদের যন্ত্রণা অবর্ণনীয়। সরকারি হাসপাতালে একটি বেডের জন্য হাহাকার করতে করতে তাদের আশ্রয় জোটে স্যাঁতসেঁতে মেঝেতে। সেখানেই বিনা চিকিৎসায় বা অপচিকিৎসায় ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তাদের পেছনে থেকে যায় স্বজনদের আমৃত্যু বয়ে বেড়ানো এক তীব্র যন্ত্রণা, প্রিয় সন্তান, বাবা মা মাকে চোখের সামনে ধুকে ধুকে মরতে দেখার যন্ত্রণা, কেবল টাকার অভাবে চিকিৎসা করাতে না পারার গ্লানি। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। হাসপাতালগুলোর অনিয়ম ও দুর্নীতি আমাদের গণমাধ্যমের নিত্যদিনের খোরাক। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সিট বাণিজ্য, ডায়াগনস্টিক টেস্ট নিয়ে কমিশন কিংবা সরকারি ওষুধ বাইরে বিক্রি করে দেওয়ার মতো ভুরি ভুরি অভিযোগ। কিন্তু এই সমস্ত সংবাদ যেন এক বধির প্রাচীরে ধাক্কা খেয়ে ফিরে আসে। না সরকারের টনক নড়ে, না কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীর বিবেকে নাড়া দেয়। আর কর্মচারীদের কথা কি বা বলার আছে? সারা দেশে হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে যে দুর্নীতির চিত্র উঠে আসে তার সিংহভাগই আবর্তিত হয় প্রতিষ্ঠানের নিম্ন স্তরের কর্মচারী, আয়া, নার্স, ওয়ার্ড বয়, আনসার সদস্য এবং সহকারীদের ঘিরে। একটি ভর্তির জন্য দালালের শরণাপন্ন হওয়া, একটি হুইল চেয়ার বা স্ট্রেচার পেতে অনৈতিক অর্থ প্রদান, এমনকি জরুরি বিভাগে একটি সিট জোগাড় করতেও চলে নির্লজ্জ বাণিজ্য। ওষুধ থেকে শুরু করে স্যালাইনের স্ট্যান্ড পর্যন্ত এমন কোনো পণ্য বা সেবা নেই যা নিয়ে দেশের হাসপাতালগুলোতে ব্যবসা চলে না। কিন্তু এই সমস্ত অনিয়ম ও হয়রানিকে ছাপিয়ে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওষুধের আকাশচুম্বী দাম। জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয় অনেক ওষুধের দাম সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ক্যান্সার বা কিডনির মতো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত রোগীদের জন্য এ যেন এক নীরব মৃত্যুদণ্ড। মাসের পর মাস, বছরের পর বছর ধরে ওষুধ কিনে যেতে হয় তাদের। আয়ের এক বিরাট অংশ চলে যায় ওষুধের পেছনে। অনেক পরিবারে একজন সদস্যের দীর্ঘমেয়াদী অসুস্থতার অর্থ হলো বাকি সদস্যদের রুটি রুজিতে টান পড়া, সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া কিংবা স্বপ্নগুলোকে জলাঞ্জলি দেয়া। ওষুধ কোম্পানিগুলোর মুনাফার লোভ এবং সরকারের কার্যকর নিয়ন্ত্রণের অভাব এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। অনেক সময় কৃত্রিম সংকট তৈরি করে ওষুধের দাম বাড়িয়ে দেওয়া হয়। বাজারে ভেজাল ও নিম্নমানের ওষুধের ছড়াছড়ি তো আছেই, যা রোগীর জীবনকে আরও ঝুঁকির মুখে ফেলে দেয়। একজন সাধারণ ক্রেতা যখন প্রেসক্রিপশন হাতে নিয়ে ওষুধের দোকানে যান, তখন ওষুধের দাম শুনে তার কপালে ভাঁজ পড়ে। অনেক সময় টাকার অভাবে পুরো কোর্স শেষ না করেই ওষুধ খাওয়া বন্ধ করে দেন অনেকে, যা তাদের স্বাস্থ্য ঝুঁকিকে আরও বাড়িয়ে তোলে। এই বিপুল পরিমাণ চিকিৎসা ব্যয় মেটাতে গিয়েই আজ দেশের লক্ষ লক্ষ মানুষ নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে। এক একটি অসুস্থতা একটি পরিবারকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। এই অর্থনৈতিক বিপর্যয় কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও বাধার সৃষ্টি করে। যে মানুষটির দেশের অর্থনীতিতে অবদান রাখার কথা ছিল, সে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে ঋণের বোঝায় জর্জরিত হয়ে সমাজের বোঝায় পরিণত হয়। ওষুধের এই চড়া দামের জাঁতাকলে পিষ্ট হয়ে ক্রেতারা আজ সত্যিই নাজেহাল। এ শুধু একটি অর্থনৈতিক সংকট নয়, এ এক গভীর মানবিক সংকট, এক নীরব মহামারী যা আমাদের সমাজকে ভিতর থেকে ক্ষয় করে দিচ্ছে। দেশে প্যারাসিটামলের মতো সাধারণ ওষুধ থেকে শুরু করে ক্যান্সার বা হৃদরোগের মতো জীবন রক্ষাকারী ওষুধের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তাতে সাধারণ মানুষ আজ দিশেহারা। এই মূল্যবৃদ্ধির বোঝা টানতে গিয়ে একটি পরিবারকে অর্থনৈতিকভাবে কতটা যুদ্ধ করতে হচ্ছে বলা হচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর বা ডিজিডি এর দুর্বলতার কারণেই।
কোম্পানিগুলো ইচ্ছে মতো দাম বাড়ানোর সুযোগ পাচ্ছে। মাত্র 117টি ওষুধের দাম নিয়ন্ত্রণ করে বাকিগুলোকে বাজারের হাতে ছেড়ে দেওয়ার নীতি কি সাধারণ মানুষের স্বার্থের বিপক্ষে যাচ্ছে না? নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে ডিজিডিএ কি তার দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে? ওষুধ কোম্পানিগুলো কাঁচামাল আর ডলারের দাম বাড়ার কথা বলছে, কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতে ওষুধের দাম বাংলাদেশের চেয়ে কয়েক গুণ কম। যেমন ক্যান্সারের একটি ওষুধের দাম ভারতে 22 টাকা আর আমাদের দেশে প্রায় 300 টাকা। দামের এই বিশাল ফারাকের কারণ কি? কোম্পানিগুলোর যুক্তি কি আদৌ যৌক্তিক? সম্প্রতি হাইকোর্ট সরকারকে 739টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। এই রায়কে কি আমরা ওষুধের বাজারে শৃঙ্খলা ফেরানোর একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখতে পারি? এই রায়ের কার্যকর বাস্তবায়ন করতে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দর্শক, আজকের বিষয় ওষুধের চড়া দামে নাজেহাল ক্রেতারা। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আবু সায়েম, এবং সিটিজেন হিসেবে আছেন মেসার্স রহমান ফার্মেসির স্বত্বাধিকারী আবদুল্লাহ আল রহমান। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা একটু শুরুতেই যেতে চাই আবদুল্লাহ আল রহমান, আপনার কাছে। আপনি যেহেতু সরাসরি ওষুধ ব্যবসা করছেন, ফার্মাসি আপনার রয়েছে, আপনি সরাসরি ক্রেতাদের সুখ দুঃখের গল্প আপনার জানা। আপনি একটু বলবেন যে এত ওষুধের দাম চড়া মূল্য হয়ে যাওয়ার কারণে ক্রেতারা কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, বা আপনাদের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক খারাপ হচ্ছে কি না? মানে ক্রেতারা কি মেনে নিচ্ছে, নাকি ক্রেতারা উষ্মা প্রকাশ করছে, নাকি আপনারা কি বুঝাচ্ছেন? মানে আপনাদের অভিজ্ঞতা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। আসলে সিটিজেন হিসেবে আসলে কিছু বলার একটা সুযোগ পেয়েছি। তো আসলে যদি বলতে চাই তাহলে এন্ড অফ দা ইউজারের ক্ষেত্রে যেটা হয়, আসলে সকল ইউজারের ক্ষেত্রে একটা ধারণা থাকে যে আসলে আমরা দোকানদাররা আসলে পণ্যের দামগুলো বাড়ায় দিতেছি। বাট আসলে বিষয়টা তো সেরকম হয় না। দেখা যায় যে ম্যানুফ্যাকচারার যারা থাকে, আসলে সিংহভাগ অংশটা প্রফিটটা তাদের হাতেই থাকে। যদি আপনি একটু পিছন থেকে দেখে আসেন যে আজকে 25 থেকে 30 বছর ধরে আমাদের ফার্মেসি ইন্ডের জন্য যে প্রফিটটা সরকার থেকে নির্ধারণ করা, সেটা হলো 12.5% এর মতো। কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে 12.7 আসে, আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে 7 থেকে 9 এর মতো আসে। কিছু ইম্পোর্ট মেডিসিন, ইনসুলিন যেগুলো থাকে এগুলো 7% এর মতো থাকে। তো আপনারা যারা ভোক্তা পর্যায়ে আছেন, একটু যদি দেখেন যে আসলে আমরা এমনও সময় যায় যে কাস্টমারদেরকে 7 থেকে 8% এর মতো ডিসকাউন্ট আসলে আমরা দিয়ে থাকি। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা সেটাকে 10% এর মতো দিয়ে থাকি। আসলে আমাদের হাতে প্রফিট মার্জিনটা 2 থেকে 2.5% এর মতোই থাকে, বাট সিংহভাগ অংশটা আসলে ম্যানুফ্যাকচারারের হাতেই থাকে। আর এতে কিন্তু কাস্টমারদের সাথে আমাদের যে ইয়েটা হয় যে আসলে প্রোডাক্টের দামটা হয়তো বা আমরাই বাড়তি নিচ্ছি বা আমরা এক্সেস নিচ্ছি, বাট আসলে আমাদের হাতে এই অপশনটা থাকে না। আমাদের হাতে ওই সর্বোচ্চ ক্ষমতা 12.5%। এখান থেকে আসলে আমরা যতটুকু ছাড় আমরা দিতে পারি আমরা ততটুকু ছাড় দেওয়ার চেষ্টা করি। বাকিটা কিছু হয়তো বা ধরেন 2.5 থেকে 5% এর মতো প্রফিট হয়তো বা আমাদের হাতে থাকে। এটা হয়তো বা অনেক সময় আসলে কাস্টমার বুঝতে চায় না। তো এটা নিয়ে আসলে বলতে গেলে প্রায় দৈনন্দিনই কিছু না কিছু ঝামেলা হতেই থাকে। তো এখানে আমি সকল দোকানদারদের পক্ষে বলবো না, বিপক্ষে বলবো না। কিছু কিছু দোকানদার আছে যারা হয়তো এটাকে ম্যানিপুলেশন করে। কিছু হয়তো বা আপনারা অনেক সময় দেখতে পাইছেন হয়তো বা যে ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে কিছু অভিযানের মাধ্যমে কিছু নকল ঔষধ বাজারে পাওয়া যায়। আসলে ওদের ক্ষেত্রে যদি ওদেরকে যদি আসলে আমরা এক সাইডে রাখি, বাকি যারা অফিসিয়ালি ডিরেক্টলি কোম্পানির সাথে ওয়ার্ক করে তাদের ক্ষেত্রে আসলে যেটা হয় যে আসলে আমাদের হাতে কখনোই 5 থেকে সর্বোচ্চ 5%, মিনিমাম 2.5%, 3% এর মতো প্রফিটের বেশি আসলে আমাদের হাতে করার পসিবিলিটি থাকে না, যেহেতু না, কিন্তু মূল্যটা আমাদের কাছে আমি এমআরপি একটু বেশি থামিয়ে আমি একটু জানতে চাচ্ছি আব্দুল্লাহ রহমান জনাব, আপনি এই নিজেও তো একজন ভোক্তা, মানে আপনি একদিকে বিক্রেতা, আবার আপনি একদিকে ভোক্তা। তো সেই জায়গায় আপনার মনে হয় না যে ওষুধের দাম, আমরা বেশ, আমার প্রতিবেদন উল্লেখ করা আছে এমন অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো আমাদের প্রতিবেশী রাষ্ট্রে এই প্রোডাক্টগুলোর দাম যে মানে অনেক সহনীয়, যেটা আমাদের কয়েক গুণ বেশি, সেটা কেন হচ্ছে? মানে আপনার ভোক্তা হিসেবে কখনো কৌতূহল হয় নাই? মানে এরকম তো হচ্ছে। জি, এটা আসলে ধরেন ভোক্তা হিসেবে বলি বা আমার এক্সপেরিয়েন্স দিয়ে যেটা বলি, আমাদের দেশে এটার প্রথম প্রবলেমটা যেটা হয় যে দেখা যাচ্ছে যে আমাদের মনিটরিং সেলটা বা ইয়েটা এক না। যেমন আপনি যদি একটু খেয়াল করেন, সেম জেনেটিকের ওষুধ হয়তোবা দেখা যাচ্ছে ইবনে সিনার যেটার দাম আছে 8 টাকা, সেটা হয়তোবা স্কয়ার বা বেক্সিমকো এদেরটার দাম হয়ে যাচ্ছে 12 টাকা বা 13 টাকা। এরকমও কিছু কিছু প্রোডাক্ট আছে। ইভেন এমনও আছে যে প্রায় 100% এর মতো মানে ডিফারেন্স হচ্ছে।
তো আসলে এটার ক্ষেত্রে আমি যখন ধরেন আমরা আমাদের ক্ষেত্রে হয়তোবা আমরা এতটা অ্যানালাইসিস করতে পারি না, এত ভিতরের খবর হয়তোবা আমরা জানি না। আমরা যদি কোম্পানিদের সাথে কথা বলি, বলে যে আমাদের কোয়ালিটিটা ভালো, ওর কোয়ালিটি খারাপ। এখন আমার প্রশ্ন হলো যে ড্রাগ অ্যাসোসিয়েশন থেকে একটা রেজিস্টার্ড নাম্বার পাওয়া একটা কোম্পানি বা একটা প্রোডাক্টের ওর কোয়ালিটি আমার কাছে দুইটাতেই যেহেতু ডিআর আছে, বোথ আর দ্য সেম কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু আসলে এই দামের ভেরিয়েশন গুলো কেন হয়? আমার মনে হয় এটা আসলে আমাদের দেখার তো আসলে ক্ষমতা নেই, বাট এটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের হয়তো মনিটরিং সেলের কাজটা যদি আর কিছুটা বাড়ে, হয়তো ইনশাল্লাহ এটাকে আরো মিনিমাইজ করা পসিবল হয়। আরেকটা জিনিস আপনি যেটা বললেন ভারত থেকে আমাদের, এটা আসলে আমি আমার মানে যদি রিয়েল এক্সপিরিয়েন্সে আমি যদি বলি, যে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের যে প্রাইস ডিফারেন্সটা সেটা মিনিমাম 35%। আমি আপনি হয়তোবা প্রতিবেদনের শুরুতে হয়তোবা একটা প্রোডাক্টের কথা বলছেন, আমার কাছে এরকম 10 থেকে 15টা প্রোডাক্ট হয়তোবা একদম রেগুলার প্রোডাক্ট, যেমন মন্টিলুকা, সিট্রিজিন, এই টাইপের কিছু ওষুধ, যেগুলো দেখা যাচ্ছে আমাদের থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় 35, মিনিমাম 35%, ম্যাক্সিমাম এমন আছে যে 64, 65% পর্যন্ত হয়তো বা ডিফারেন্স হয়। তো এটার জন্য আসলে আমরা একটু অন্য আমি অতিথির কাছে তো যেতে আসলে চাই। জনাব জি। আব্দুল্লাহ, একটু এখানটায় থামাচ্ছি। অধ্যাপক ডাক্তার আবু সাহেব, আপনি একজন বিক্রেতার গল্প শুনছিলেন। তিনি ঢাকায় বেশ অনেকগুলো আউটলেট নিয়ে এই ওষুধ বিক্রি করে আসছেন আস্থার সঙ্গে। সেখান থেকে যে গল্পের অংশ যদি আপনার কাছে একটু জানতে চাই, যে উনি কোম্পানি উল্লেখ করলেন, একটা কোম্পানির হয়তো একই জেনারিক প্রোডাক্টের দাম কম, অন্য একটা কোম্পানির হচ্ছে আস্থা কম বেশিরও একটা সুযোগ রয়েছে, ডাক্তার আবু সাহেব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। ডিবিসি নিউজের দর্শক শ্রোতাকে স্বাগতম। আসলে যে কথাটি আসছে, বাংলাদেশে আসলে অনেকগুলো এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি ওষুধ প্রোডাকশন করে এবং বিপণন করে। সেই ক্ষেত্রে আমি বলবো যে যে সব কোম্পানির ওষুধের মান যে সমান সেটা আমরা পাই না। ওষুধের গুণগত মানে আসলে ডিফারেন্স আছে। তো গুণগত মানের ডিফারেন্স হয়তো দেখা যাচ্ছে যে প্রথম 10টি কোম্পানি, 15টি কোম্পানি যাদের গুণগত মান খুব কাছাকাছি থাকে, কিন্তু এরপরের কিছু অনেক কোম্পানি আছে, অখ্যাত কোম্পানি বলেন আর যেই বলেন, এই কোম্পানিগুলোর ওষুধের মান কিন্তু আমরা ওইভাবে পাই না। দেখা যাচ্ছে যে আমরা একটা অ্যান্টিবায়োটিক যদি ইউজ করি, সেই অ্যান্টিবায়োটিক ইউজ করলে আমরা কাঙ্ক্ষিত ফল কিন্তু পাচ্ছি না। তবে আমি বলবো যারা প্রথম 10টা 15টা কোম্পানি আছে তাদের মান কিন্তু কাছাকাছি, একেবারে যে ভেরিয়েশন যে অনেক বেশি তা না, কাছাকাছি। কিন্তু অনেক কোম্পানি আছে যারা দামটা একটু অনেক ভেরিয়েশন হয়। যেমন ধরেন অনেক কোম্পানির সেফটি একজন ইনজেকশন, সেটা অনেক কোম্পানির হয়তো প্যাকেটের মূল্য আছে 210 টাকা লেখা, অনেকটা আরো বেশি লেখা, ঠিক আছে। তো এইটা কিন্তু ভেরিয়েশন হয়। তবে এই ভেরিয়েশনটা আমার মনে থাকা উচিত না। এই ক্ষেত্রে ওষুধ প্রশাসনের একটা সরকারের ওষুধ প্রশাসনের একটা দায় আছে। এইটা আসলে মানে একই হোমোজেনাস করা উচিত। যাদের ওষুধের গুণগত মান যাদের ঠিক নাই, কিংবা যাদের ওষুধের মান ভালো না, তাদেরকে হয়তো আহ সতর্ক করে তাদেরকে শুধরানো উচিত, তাদেরকে ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেওয়া উচিত, তারা না, যেন কিন্তু ডাক্তার গুণগত আবু মান। সাহেব, এখানে যারা মানে যে অথরিটিটা এটা মনিটরিং করার কথা, তাদের দুর্বলতা স্পষ্ট আমরা মানে লক্ষ্য করছি। কিন্তু ডাক্তার হিসেবে এই 10-12টা কোম্পানির বাইরেও তো আপনারা প্রেসক্রিপশনে অনেক প্রোডাক্ট লেখেন, মানে আপনার সহকর্মী অনেকেই লিখে থাকেন। তারা কি এগুলো অ্যাভয়েড করতে পারেন না? আমরা তো 10-12টা কোম্পানির বাইরে যেটি আপনি উল্লেখ করছিলেন সেটা তো করা উচিত। মানে মনিটরিং সেল ব্যর্থ, আবার ডাক্তার হিসেবে তারাও তো উদাসীন, এটাও তো আমরা বলতে পারি। হ্যাঁ, তবে যে সব কোম্পানির ওষুধ যে সবগুলা মানে খুবই ভালো সেটাও না। যেমন ধরেন আমাদের ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে আমাদের যেমন বিকন ফার্মাসিউটিক্যালস, ইস্কা ফার্মাসিউটিক্যালস, এরা কিন্তু অনেক ভালো অনেক প্রোডাক্ট নিয়ে আসতেছে। কিন্তু এদের আবার অন্য প্রোডাক্ট গুলা কিন্তু আমরা যে ওইভাবে অনেক প্রোডাক্ট ওদের নাইও, ঠিক আছে। আবার যেমন স্কোয়ার বলেন, বেক্সিম কোম্পানি বলেন, এদের কিন্তু ক্যান্সারের ড্রাগ কিন্তু ওরকম নাই। সেক্ষেত্রে হ্যাঁ, আমরা আমরা যে কোম্পানিগুলোর ওষুধ যেগুলা অনেকগুলো, মানে একই কোম্পানির ওষুধ যে সবগুলোই ভালো হবে সেটাও না, সবগুলো আছে তাও না।
অনেক ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে অনেক ওষুধ কিনতে ইউজ করি। যে আমাদের যে কয়েকটি কোম্পানি ক্যান্সারের ওষুধের ব্যাপারে বেশ এগিয়েছে, কিন্তু আমরা যদি তাদের ওই ওষুধগুলোর মূল্য কম্পেয়ার করি আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে, বিশেষ করে ভারতের সাথে, আমরা বেশ কয়েক গুণের দাম কম বেশি পেয়ে থাকি। সেই বিষয়ে আপনার এক ধরনের অভিজ্ঞতা তো রয়েছেই, যেহেতু আপনি রোগীদের প্রতিক্রিয়া পান। আপনার ওই অভিজ্ঞতা একটু শেয়ার করুন, পাশাপাশি আপনার কোনো পর্যবেক্ষণ থাকলে সেটাও বলুন। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি আমরা তুলনা করি, বিশেষ করে আমাদের ইন্ডিয়ার সাথে যদি ভারতের সাথে তুলনা করি, তাহলে সেই হিসাবে কিন্তু আমাদের ক্যান্সারের ওষুধের দাম একটু বেশি। আবার আপনি যদি ইউকে, ইউএসএ, পাশ্চাত্যের সাথে তুলনা করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কম। সে কিন্তু আমাদের তুলনাটা তো হবে আসলে পার্শ্ববর্তী দেশের সাথে। পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করলে আসলে অনেক বেশি। এবং সেটা আমাদের সমস্যা যেটা হচ্ছে, আমাদের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আসলে ক্যান্সার রোগীরা তো আসলে অনেক একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা। এই চিকিৎসায় অনেকে সর্বস্ব হারায়। তাদের ঘর বাড়ি জমি জিরাত, তাদের গরু বাছুর সব বিক্রি করে আসলে একটা একটা জীবনকে বাঁচানোর চেষ্টা করে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, এই মরণঘাতী ব্যাধির সাথে যুদ্ধ করতে করতে তাদের কিন্তু সর্বস্ব শেষ হয়ে যায়। আর অনেক ক্ষেত্রেই তারা কিন্তু এই শেষ পর্যন্ত চিকিৎসাটা করতে পারে না। কেমোথেরাপি দেখা যাচ্ছে যে আমাদের হয়তো 8 সাইকেল, 10 সাইকেল, 16 সাইকেল আমাদের কেমোথেরাপি লাগবে, দেখা যাচ্ছে যে 4-5টা দিয়ে ড্রপ আউট হয়ে যাচ্ছে। শুধুমাত্র তাদের আর্থিক সমর্থের কারণে। তারা যদি আর্থিকভাবে সমর্থ হতো, কিংবা তাদের ওষুধের দাম যদি তাদের নাগালের ভিতর থাকতো, তাহলে কিন্তু তারা তাদের এই চিকিৎসাটা সম্পন্ন করতে পারতো। তা আমি মনে করি যে এই এই এখন আমাদের সময় এসেছে, আমাদের সরকার, ওষুধ প্রশাসন, আমাদের সর্বোপরি যারা স্টেক হোল্ডার আছে, তাদের এখন ভাববার সময় এসেছে যে সবাই অফকোর্স মিলে আমরা এই একটু ওষুধের দাম। ডাক্তার আবু সাহেব এই প্রসঙ্গটা ধরে আমরা একটু আমাদের যিনি আছেন আরেকজন অতিথি আব্দুল্লাহ রহমান, তার কাছে যেতে চাই। আব্দুল্লাহ রহমান, আপনি শুনছিলেন ক্যান্সারের ওষুধের দাম, ডাক্তার আবু সাহেবও যেটা বললেন, জি। আপনার অভিজ্ঞতা সম্ভবত একই রকম। পাশাপাশি প্রশ্ন করতে চাই, আপনার এই মানে ওষুধ বিক্রিতে কোন ওষুধগুলো সবচেয়ে বেশি মানে মানুষের আগ্রহের জায়গা? আমরা তো এমনি জানি যে নিত্য প্রয়োজনীয় ক্ষেত্রে প্রেশারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো তো আছেই। আপনি একটু আপনার অভিজ্ঞতা বলুন, পাশাপাশি ওই ওষুধগুলোর দাম কি পরিমাণ বেড়েছে আপনার অভিজ্ঞতায়, সেটাও একটু শেয়ার করুন। আমি যদি আসলে লাস্ট ধরেন 2 থেকে 3 বছরের কিছু ডাটা আমি একটু দেই আপনাকে, সেই ক্ষেত্রে আসলে ম্যাক্সিমাম ওটিসি প্রোডাক্ট, যে 39 প্রোডাক্টকে আসলে আমরা ওটিসি বলি, যেমন ধরেন প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ওরস্যালাইনের মতো জরুরি বা ধরেন যে প্রোডাক্ট গুলো আছে, এগুলার এভারেজ 15 থেকে প্রায় 25 থেকে 30% এর দাম বাড়ছে। এবং আসলে একটু যদি আমি কম্পেয়ার করি, ধরেন বাংলাদেশের সাথে যদি যেহেতু বারবার পার্শ্ববর্তী দেশ, আমার এই মুহূর্তে ধরেন আমার দেশের 3 দিকের বর্ডার আমার ইন্ডিয়া, আমরা আসলে কম্পারিজনটা পার্শ্ববর্তী দেশের সাথেই নিচ্ছি। যদি একটু ইউকে বা ইউএস এর দিকেও যদি আমি একটু বলি, যেমন বাংলাদেশে টোটালি এখন পর্যন্ত যতগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি আছে, আয়ুর্বেদিক, নন আয়ুর্বেদিক, ইভেন হোমিওপ্যাথিক বা যাই বলেন না কেন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলাদেশে টোটাল 928টা। বাট একটা প্রবলেম, যদি খেয়াল করেন দেখবেন যে আমাদের দেশে ধরেন একটা জেনেটিক অন্তত প্রায় সবগুলো ম্যানুফ্যাকচারারের কাছে আছে। ধরেন এজিথ্রোমাইসিন, এটা প্রায় ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারের কাছে আছে। যেমন স্যার যেটা বলতেছিলেন যে কোয়ালিটি ইস্যুতে যেটা বলতেছিলেন, ধরেন কোয়ালিটি ইস্যু আমরা এজ এ সিটিজেন হিসেবে বা ছোট একজন দোকানদার হিসেবে হয়তো আমরা কোয়ালিটি ইস্যুটা আমাদের হাতে থাকে না, বা এটা আমাদের দেখার ক্যাপাসিটি থাকে না। আমরা সর্বোচ্চ এটা দেখতে পারি যে ড্রাগের রেজিস্ট্রেশন করা আছে কিনা, বা ড্রাগটাকে সেল করার না, অ্যাপ্রুভাল দিয়েছে আপনারা তো কিনা, আমরা এতটুকুই আসলে আমাদের প্রেসক্রিপশন কাছে। অনুযায়ী ফলো করতে জি হবে আব্দুল্লাহ রহমান, মানে নিয়ম জি অনুযায়ী। জি জি আপনারা তো নিজের চয়েস জি করে দেওয়ার কোনো চান্স নেই। না না না। তো এখন যেটা হচ্ছে যে ধরেন স্যার যেটা বললো যে কিছু কিছু কোম্পানির কোয়ালিটি খারাপ, কিছু কিছু কোম্পানির কোয়ালিটি ভালো। এখন কোয়ালিটি ইস্যুটা তো আসলে আমাদের হাতে মেজার করার কোনো ওয়ে থাকে না। স্যাররা যেটা লিখে দেন আমরা হয়তো ওইটার উপরই ডেলিভারি করি। সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যাচ্ছে যে নন রেজিস্টার্ড প্রোডাক্ট গুলো আমরা হয়তো বা অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ ড্রাগের মহাপরিচালক মহোদয় প্রায় সময় আমাদেরকে কিছু ব্রিফিং দেন, বা যারা ইয়েতে আছেন তারা আমাদেরকে ড্রাগ থেকে প্রায় সময় একটা কথা বলা হয় যেন আমরা নন রেজিস্টার্ড কোনো প্রোডাক্ট আসলে সেল না করি। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো বা নন রেজিস্টার্ড প্রোডাক্ট গুলোকে আমরা কোয়ালিফাই প্রোডাক্ট মনে করি, রেজিস্টার্ড প্রোডাক্টটা কোয়ালিফাই মনে করি। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বড় ব্যর্থতা কি, যে আসলে আমাদের দেশে প্রেসক্রিপশনটা বাই ব্র্যান্ড নেমে হয়। যদি ধরেন ব্র্যান্ড নেমে না হইতো এবং এটা যদি জেনেটিক নামে হইতো, তাই সেই ক্ষেত্রে কিন্তু ধরেন একটা গরিব রোগী আসতো, ওনাকে জেনারিক নাম যে কোনো হলে কি একজন আপনার ডক্টর ব্যবসা কথা করতে কথা। সুবিধা হতো? মানে আপনারা কি এর পক্ষে জেনারিক নাম দিয়ে না ধরেন না না না, প্রেসক্রিপশন আমি লিখবে, আমাদের ব্যবসা সেটা করতে কি না, আপনি আপনাদের জন্য যদি ভালো হবে? না না না
না, আমাদের জন্য বলতেছি না, এটা মানে আপনার পেশেন্টের জন্য ভালো হবে। যেমন আপনি যদি একটু না, দেখেন পেশেন্টের জন্য ইন্ডিয়াতে ভালো হবে, যেটা কিন্তু হয়, আপনারাও ইন্ডিয়াতে কি এই ফর্মুলায় আপনারা চান কিনা? অনেক ব্যবসায়ী তো এই ফর্মুলার বাইরে যেতে চান, মানে আপনি কোন দিকে? আমি আসলে এই ফর্মুলার বাইরে, আমি আসলে জেনেটিক মানে প্রেসক্রিপশনের মধ্যে যদি প্রিপারেশন নেম লেখা থাকে, আমি আসলে ওই ফর্মুলাতে যেতে চাই। কারণ হলো ওকে ধরেন ওকে। একজন ডাক্তার একজন রোগীকে একটা অ্যান্টিবায়োটিক অ্যাজিথ লিখে দিল, নোভার্টিজের। তো একটা অ্যাজিথের প্রাইস আর হলো ধরেন সেম, আমি বলবো না কোয়ালিটি সেম, আমার কাছে সকল সেম, কারণ এটাও ড্রাগের রেজিস্টার্ড, ইভেন ইভরিসিনাটাও রেজিস্টার্ড, স্কোয়ারেটাও রেজিস্টার্ড। বাট আপনার নোভার্টিজের ওই প্রোডাক্টটা থেকে দেখা যাচ্ছে যে ওই প্রোডাক্টের দাম অনেক ডিফারেন্স, প্রায় ইউনিটে প্রতি পিস ট্যাবলেটের মধ্যে প্রায় 35 থেকে 30 টাকার মতো একটা ওকে, ডিফারেন্স আমাদের চলে কিন্তু আসতেছে। সময় তখন কমে যাচ্ছে, আমরা একটু ছোট ছোট করে আপনার কাছে একটু জি, প্রশ্নের উত্তর নিতে চাই। জি, আমি এই সরি, যে আমি একটু ধরেন জাস্ট ছোটার মধ্যে একটু শেষ করে দিই। যে, আচ্ছা ওকে, বলুন। জি, দেখা যাচ্ছে যে ধরেন যখন জেনেটিক নামে প্রেসক্রিপশনটা হবে, তখন আসলে আমরা কাস্টমারকে অপশন দিতে পারবো। আরেকটা সেকেন্ড যে রাইট। বিষয়টা হলো, আপনি যদি পার্শ্ববর্তী দেশে দেখেন, ওইখানে অনেকগুলো অ্যাপস আছে, মোবাইল অ্যাপস আছে, বা অনেকগুলো সাইট আছে যারা এখানে আপনি প্রাইস গুলাকে কম্পেয়ার করতে পারে, বাট আমাদের দেশে নাই, সেটা আব্দুল্লাহ আমাদের রহমান, নাই। আপনার কাছে আরেকটি প্রশ্ন জানার আছে, সেটি হলো যে আমরা অনেক মানে ভোক্তা হিসেবে অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক ভেজাল বা নকল ওষুধ বা মেয়াদোত্তীর্ণ যে ওষুধগুলো সেগুলো বিক্রি হয় অনেক জায়গায়, সেখানে ধরিয়ে দিলে হয়তো বলে যে এটা তারা লক্ষ্য করেনি। সেই বিষয়ে আপনারা যারা মানে ঢাকায় বড় ব্যবসায়ী হিসেবে আছেন, তারা কতটা কনসার্ন? আপনাদের কিছু অভিজ্ঞতার কথা যদি বলতেন। পাশাপাশি ওষুধটা আসলে ডাইরেক্ট আপনারা কোত্থেকে মানে ক্রেতা হিসেবে কেনেন, মানে পাইকারি কোথা থেকে কেনেন? আসলে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে কিছুদিন আগে ব্রিফিং বলেন বা পত্র পত্রিকায় বলেন, যেভাবে বলেন, অনেকভাবে কাস্টমারদের কাছে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে আপনারা কোনো অবস্থাতে মডেল ফার্মেসি অথবা মডেল মেডিসিন শপ ব্যতীত প্রোডাক্ট কিনবেন না। তো এখন যেটা হচ্ছে যে আপনি দেখবেন আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে প্রায় প্রতিনিয়ত এটার উপরে অভিযান চালাচ্ছে। আপনাদের টিভি চ্যানেল আশেপাশে গত সপ্তাহে অভিযান ছিল। তো আসলে ওনারা যথেষ্ট পরিমাণ অভিযান চালাচ্ছে, আর আমাদের বিসিডিএস বাড্ডা শাখা বা আমরা যে বিসিডিএস এর আন্ডারে আছি, ধরেন যেহেতু বিসিডিএস থেকেও আসলে এই ধরনের অনেক অ্যাক্টিভিটি নেওয়া হচ্ছে। বাট ধরেন আসলে অশুদ্ধ ব্যবসায়ী যারা, আসলে সবাইকে তো আসলে কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। বাট এই দিক থেকে আমরা যারা আসলে ধরেন যে মেডিসিন ওনার অ্যাসোসিয়েশন বলেন, যেটা বিসিডিএস বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, এই সমিতির আন্ডার থেকে আমরা অনেক যথেষ্ট পরিমাণে আসলে দেখা যাচ্ছে সেমিনার করতেছি, এদেরকে সকলকে বোঝানোর চেষ্টা করতেছি। ইভেন নন রেজিস্টার্ড দোকানগুলোকে আমরা স্যারদের কাছে বা ওষুধ প্রশাসন অধিদপ্তরে লিস্টেড করে জমা দেওয়া হচ্ছে। তো এই ধরনের কাজগুলো আসলে অব্যাহত আছে প্রতিনিয়ত, এটা এমন না যে দুইবার করা হয়েছে মানে এখন এই স্টপ হয়েছে। অভিযানগুলোর মধ্য বাট আমরা দিয়ে এগুলো প্রতিনিয়ত প্রতিরোধ করা যাবে বলে ধারণা করা যায়। আব্দুল্লাহ রহমান, আমরা একদম শেষ পর্যায়ে আমরা ডাক্তার আবু সায়েম, অধ্যাপক ডাক্তার আবু সায়েম, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনার কাছে জানতে চাই যে সম্প্রতি 100-র অধিক ওষুধের মূল্য নির্ধারণের বিষয়টি ছিল, সেটি উচ্চ আদালত এটি 700-র উপরে করেছে প্রোডাক্টের দাম। সেইটা মানে কার্যকর হচ্ছে কিনা বা সেটা কি হচ্ছে, সেটার ব্যাপারে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা আপনি যদি বলতেন। এটা তো আসলে আমাদের চিকিৎসক কিংবা ফার্মাসিউটিক্যালস, এই ফার্মাসি যারা ব্যবসা করে মালিক, তাদের তো দেখার বিষয় না, আসলে এটা হচ্ছে আদালতের বিষয়। তবে যেটা বলছেন যে 739টা ওষুধের যে তালিকা দিয়েছে, মূল্য তালিকা, এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় সরকারিভাবে এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে, তো এইটা হচ্ছে সবার জন্য একটা স্বস্তিকর বিষয় হবে। রোগীদের জন্য যেমন স্বস্তিকর বিষয় হবে, আমাদের চিকিৎসকদের জন্য, সবার জন্য একটা স্বস্তিকর বিষয় হবে। তো আমরা আশা করব যে এটা আসলে শুধু মানে কোর্টের রায় দিয়েই এটা থেমে থাকলে হবে না, এটাকে আসলে ইমপ্লিমেন্ট করতে হবে, এটা যেন কার্যকারী হয় সেটা দেখতে হবে আর কি। আর আপনি যেটা বলতেছিলেন যে ওকে। ওষুধের আসলে মূল্য, মান, এটা আসলে আমাদের সচেতন হতে হবে সবাইকে, চিকিৎসক থেকে শুরু করে আপনার যেটা গ্রামের যে ফার্মেসি চালায় কিংবা আমাদের হসপিটালের আয়া বুয়া নার্স, আমাদের স্টাফ, সবাইকে সচেতন হতে হবে। সচেতন নাহলে এটা আসলে আপনি লিখে দিলেন একটি কোম্পানির নাম, ফার্মেসির থেকে হয়তো আরেকটা দিয়ে দিল, আপনি একটা ইনজেকশন দিয়ে দিলেন, হসপিটালে গিয়ে সেটা চেঞ্জ হয়ে গেল, অন্য একটা পুশ পুশ করে দিল। তাহলে আমাদেরকে যে সবাই যদি সচেতন হয়, সবাই যদি আত্ম উপলব্ধি করি যে এটা আসলে এই রোগীটা আসলে আমাদের ভাই, আমাদের বোন, আমার বাবা মা, তাহলে কিন্তু আপনার এটা অনেকাংশে সলভ হবে আমি আশা করছি। অবশ্যই তাই। ফার্মাসিউটিক্যালসগুলো অবশ্যই তাদের উচ্চ আদালতের নির্দেশনা মানতে হবে, মানবেন, এটাই আশা করি। অধ্যাপক ডাক্তার আবু সায়েম এবং আব্দুল্লাহ আল রহমান, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্স দল থেকে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে আলোচনা করব যুক্তরাষ্ট্রের 50% শুল্কের প্রভাব পড়তে শুরু করেছে ভারতে।